প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একীভূত 5 ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি। গ্রাহকদের পুরো টাকা উত্তোলন ও হেয়ার কাট বাতিল সহ নানা সংবাদের আপডেট থাকবে আজকের ভিডিওতে। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক প্রথম পত্রিকা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, দুর্বল ব্যাংকের পাত্র চাই ও পুরনো নওশার আগমন। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। মধ্যযুগে তুরস্কের এক বাদশাহ নিজের চেহারা সুরত নিয়ে খুব অহংকারে ভুগতেন। তিনি তার সভাসদ মোল্লা নাসির উদ্দিনকে জিজ্ঞেস করলেন, আমার এই সুন্দর দেহ নিয়ে আমি যদি কৃতদাসের বাজারেও দাঁড়াই, তাহলে বলো তো হে আমার মূল্য কত হবে? মোল্লা বললেন, মাত্র 10 মোহর। বাদশাহ খেপে গিয়ে বললেন, ইয়ার কি করছো? আমার টুপিটারই দাম তো কমপক্ষে 10 মোহর। শান্তভাবে মোল্লার জবাব, দাম বলতে তো ওটুকুই, আমি সেটারই দাম বলেছি। অর্থাৎ মোল্লার কাছে অহংকারী বাদশার দেহের মূল্য শূন্য। বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের আসল দামও বাদশার মতো শূন্য। এসব ব্যাংকের সম্পদ বেচে দায় শোধ করলে যে অবশিষ্ট বা নেটওয়ার্থ পাওয়া যায় তা শূন্য বা ঋণাত্মক। অন্তর্বর্তী সময়ে জারি করা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বিল আকারে সম্প্রতি জাতীয় সংসদে পাশ হয়েছে। তবে এর সঙ্গে আপত্তিকর এক নতুন ধারা যুক্ত হয়েছে, যা এক অনালোচিত বিস্ময়। এই ধারায় যা বলা হয়েছে তাতে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। ঘটনাটি এরকম, এক কন্যাদায়গ্রস্ত পিতা মেয়েকে বিয়ে দিলেন ভেদরগঞ্জে। জামাতা যৌতুকের জন্য অত্যাচার করায় মেয়ে চলে এসেছে বাপের বাড়ি। বাবা কন্যার পুনর্বিবাহের উদ্যোগ নেওয়ায় আত্মীয়রা সেই পুরনো নওশাকেই অন্যভাবে সাজিয়ে নিয়ে এসেছে। এ যেন ভেড়ার সাজে পুরনো নেকড়ের আগমন। সদ্য পাশ হওয়া ব্যাংক রেজলিউশন 2026-এর অন্য ধারাগুলো কম বেশি সমর্থনীয় হলেও লুণ্ঠিত ব্যাংকগুলোকে পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার প্রদত্ত এই সুবিধা নৈতিকভাবে সমর্থনীয় নয়। এটি আর্থিক নিষ্ঠা বা ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির অন্তরায়। তাছাড়া স্বার্থের সংঘাত এখানে খুবই স্পষ্ট। আওয়ামী লীগ আমলে চট্টগ্রামের এক বিশেষ পরিবারকে বিশেষ বিবেচনায় দেওয়া এই 5-6টি ব্যাংক নিয়ে এখনও মামলা মোকদ্দমা চলছে। বাংলাদেশ ব্যাংক এর মধ্য থেকে শারিয়া ধারার 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে, যা এখনও চলমান। চাটগাইয়া সেই ধনকুবের সিঙ্গাপুরে বসে এ নিয়ে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে শাসিয়েছেন, আন্তর্জাতিক মামলাও দিয়েছেন। এগুলোর কোনো নিষ্পত্তি হওয়ার আগেই সরকার তড়িঘড়ি করে এবং সংসদে কোনো আলোচনার সুযোগ না দিয়ে পুরনো অলিগার্কদের ফেরার সুযোগ করে দিচ্ছে কেন? এটি কি রাষ্ট্রের স্বার্থে নাকি ক্ষমতাসীন দলের স্বার্থে? এ প্রশ্নের উত্তর সরকার নিজ থেকে না দিলেও মানুষের মধ্যে এক স্বাভাবিক প্রশ্ন জাগছে যে, তাহলে কি সেই পুরনো অভিনেতারাই ব্যাংকের রঙ্গমঞ্চের নাটকের নাম বদলে আবার ফিরে আসছেন? আওয়ামী লীগের আমলের সবচেয়ে সমালোচিত বিষয় ছিল ব্যাংক খাত। একজন সাংবাদিক রসিকতা করে বলতেন যে ঢাকার দরবেশ আর চট্টগ্রামের আউলিয়ারা বাংলাদেশের ব্যাংক খাত খেয়ে ফেলেছে। আওয়ামী লীগের কোভিড উত্তর শেষ পর্যায়ে বা দরবেশ যুগে অর্থনীতিবিদদের কেউই বলেননি যে ব্যাংক খাত ভালো রয়েছে। 2024-এর মার্চে খেলাপি ঋণ দেখানো হয়েছে মোট বিতরণ করা ঋণের 13%, যা আসলে ছিল বিকৃত সংজ্ঞায়নের চাপে কমানো সংখ্যা। এরপর ড. ইউনূসের আমলে মোবুক্রেসি ও কারখানা বন্ধের কারণে জিডিপির অংশ হিসেবে বিনিয়োগ নিম্নমুখী হয়। জিডিপির প্রবৃদ্ধিও পড়ে যায় বিগত 3 যুগের সর্বনিম্ন পর্যায়ে। ব্যক্তি ঋণের প্রবৃদ্ধিও তথ্যবোঝ। 2024 সালের সেপ্টেম্বরে 17% খেলাপি ঋণ 2025 সালের সেপ্টেম্বরে 36% উঠে যায়। এই অভূতপূর্ব আকস্মিক বৃদ্ধির একটি অংশ সংজ্ঞার সংশোধনীজনিত হলেও আরেকটি অংশ এসেছে বাগাড়ম্বরপূর্ণ ইউনূস আমলের সুফল থেকে। একই বছরের ডিসেম্বরে কি কৌশলে যেন খেলাপি ঋণের গলা চিপে তার উচ্চমাত্রা 31% নামানো হয়েছে। বর্তমানে খেলাপি ঋণ নিয়ে যে যতই অঙ্ক করুক না কেন, এটি 40% কম নয়, যা শুধু এশিয়াতেই নয়, সারা পৃথিবীতেই এক বিপজ্জনক সংখ্যা। ধরুন গনি মিয়া 100 টাকা ব্যাংকে রেখেছেন। যদি ঋণ আমানত হার 80 হয়, তাহলে ব্যাংক মাত্র 80 টাকা ঋণ দিতে পারে। সেই 80 টাকার 40% তথা 32 টাকায় যদি খেলাপি হয়ে যায়, তাহলে ব্যাংক ফেরত পায় 48 টাকা। এখানে সহজ হিসেবে ব্যাংকের ব্যবসা অচল হয়ে যায়। কারণ 1 বছর পর গনি মিয়া যখন তার টাকা সুদসহ 105 টাকা ফেরত চাইতে আসবেন,
তখন ঘটবে বিপর্যয়। ধরি ব্যাংক ২০ টাকার রিজার্ভ ও সিকিউরিটি বিনিয়োগ থেকে সুদ পেল ৫ টাকা, আর বাকি ৪৮ টাকা থেকে সুদ পেল আরও ৭ টাকা। সব মিলিয়ে ব্যাংকের হাতে থাকবে ৪৮ যোগ ৭ যোগ ২০ যোগ ৫ সমান সমান ৮০ টাকা, অথচ তার দায় ১০৫ টাকা। অর্থাৎ এর নেটওয়ার্থ ঋণাত্মক হয়ে গেছে, যা এর দেউলিয়াত্ব এরকার অনিবার্য করে তুলেছে। এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আরও পুরস্কৃত করার ব্যবস্থা করছে নতুন সরকার। সরকারের খরচ করা টাকার মাত্র ৭.৫% দিয়ে যারা মালিকানা ফেরত পেতে যাচ্ছেন, তারা কি আগামী ২ বছরে বাকি ৯২.৫% দায় ১০% সুদসহ সরকারকে বুঝিয়ে দেবেন? এরকম রেকর্ড যদি তাদের থাকত, তাহলে তো ওইসব ব্যাংকের ঘাড়ে এই দেউলিয়াত্ব চাপে না। এটি হচ্ছে ১০০ টাকার লটারির টিকিট ৭.৫ টাকায় কেনা, যেখানে পুরস্কার প্রাপ্তির গ্যারান্টি বর্তমান। একবার যত সামান্য টাকা দিয়ে ব্যাংকের মালিকানা ফেরত পেলে পরে বাকি টাকা ফেরত না দিলেও তাদের মালিকানা থেকে সরানোর সাধ্য সরকারের নেই। আদালত আছে কি করতে? টাকায় আইনজীবীর পাশাপাশি আইনকেও ক্রয় করা যায়। হাসিনার আমলে একটি পরিবারের বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় $1 বিলিয়ন পাচারের অভিযোগ ছাপা হয়। তখন শেষ পর্যন্ত খোদ উচ্চ আদালত কিভাবে অভিযুক্তের সুরক্ষায় নেমে পড়েন তা আমরা দেখেছি। এই ব্যাংক রেজলিউশন আইন ভবিষ্যতে আদালতের আরও ধনিক তুষ্টির পক্ষপাত দেখাবে বলে আমাদের হুঁশ করে দিচ্ছে। এসব জেনেও নতুন সরকার পুরনো নওশাদের আগমন ঘটাতে চাইছে কেন? এটি কি জেনে শুনে বিষ পান, নাকি নতুন অমৃতের সন্ধান? কোথাও যদি একটি বোঝাপড়া হয়ে থাকে, তাহলে সেটি কি ব্যাংকিং শাস্ত্রের জন্য শুভ হলো? আমানতকারীরা কি ওইসব দূষিত ব্যাংকে লেনদেনের ব্যাপারে আস্থশীল হতে পারবেন? সম্মিলিত ইসলামী ব্যাংকের ধারণাটি এর চেয়ে শতগুণ শক্তিশালী ছিল। ব্যাংক বা কোম্পানি একীভূতকরণ তথা মার্জার এক ফাইন্যান্স স্বীকৃত নিরাময় পদ্ধতি, যা বাজারে এক সাইনার্জি বা সম্মিলনের বাড়তি ক্ষমতায়ন নিশ্চিত করে থাকে। ১ আর ১ যোগ করলে তা সম্মিলিতভাবে ২-এর চেয়ে বেশি হবে, এই ধারণাকেই সাইনার্জি বলে। পৃথিবীর অনেক বড় কোম্পানি এজন্যই মার্জার করে লাভ ও প্রসার বাড়ায়, অথচ বাংলাদেশে মার্জার শব্দটি ব্যাংকের মালিকদের অপছন্দের, কারণ তারা ব্যাংক গড়েছেন পারিবারিক দোকানের মডেলে। উদ্দেশ্য ছিল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে পুঁজি উত্তোলন ও তার বড় অংশ বিদেশে পাচারকরণ। কোভিডের পূর্বে আওয়ামী সরকার পরিচালক আইনের পরিবর্তন এনে অধিকাংশ ব্যক্তি খাতের ব্যাংককে মুষ্টিমেয় কয়েকটি পরিবারের হাতে রেখে দেওয়ার এক ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়ে গেছে। আশা ছিল অভ্যুত্থানের পর দেশের ব্যাংক খাত সংস্কারের মুখ দেখবে। বিএনপি সরকার প্রকারান্তরে ব্যাংকিং খাতে আওয়ামী সরকারের করা দরবেশ তুষ্টির পদক্ষেপগুলোই যেন অনুকরণে ব্যাকুল হয়ে পড়েছে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, আর অন্যদিকে আওয়ামী আমলের ব্যাংকিং খাতের বদ নিয়মগুলো অনুসরণ করা মানেই নীতির দ্বিমুখিতা, যা ভবিষ্যৎ বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য অমঙ্গলজনক।